ইনজেক্টেবল ড্রাগস। তো এখানে যেটা বলা হচ্ছে যে ইনজেক্টেবল ড্রাগ বলতে আমরা কি বুঝি, যেই ড্রাগগুলো ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয় সেগুলি হচ্ছে ইনজেক্টেবল ড্রাগ। সিম্পল। তো এখানে কিছু জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে এবং কিভাবে আমরা এগুলোকে মেজার করি। এখানে বলা হচ্ছে দিস মে বি মেজার্ড ইন ইউনিটস আর ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ ইউ অথবা আইইউ। আচ্ছা, এখানে দেখো সিরাপ, সাসপেনশন এবং আদার লিকুইড মেডিসিন রয়েছে। তো সেগুলো মাপার জন্য আমরা কিন্তু সিসি এবং এমএল ব্যবহার করি। তো বোথ ইনজেক্টেবল ড্রাগ এবং সিরাপ, সাসপেনশন এবং লিকুইড সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এই সিসি অথবা এমএল এই কথাটা ইউজ করা হয়। তো আমরা যদি একটু দেখি, 1 ml ইজ ইকুয়াল টু 1 সিসি, তার মানে 1000 ml ইজ ইকুয়াল টু 1 লিটার। সামটাইমস লিকুইড আর গিভেন ইন টিস্পুনস অ্যান্ড টেবিল স্পুনস। তো সেখানে 1 teaspoon is equal to 5 ml, 1 tablespoon is equal to 15 ml. তার মানে 1 tablespoon is equal to 3 teaspoon। এই মেজারমেন্টগুলো আমাদেরকে জানতে হবে। কারণ টেবিল স্পুন এবং টিস্পুন, টেবিল স্পুন হচ্ছে 15 ml আর টিস্পুন হচ্ছে 5 ml। 1 টিস্পুন কিন্তু ওই আমরা যে সিরাপের যে বোতলগুলো থাকে সেটা যে মুখটা থাকে, অর্থাৎ যেটা দিয়ে বোতলটা আটকানো থাকে, ওটা কিন্তু 5 ml। তো ওই রকম 3 বার দিলে 1 টেবিল স্পুনের সমতুল্য হয়। এখানে কিছু মেজারমেন্ট এখানে দেওয়া আছে, দেখো অ্যাব্রিভিয়েশনস আছে এবং সেগুলোর মিনিংগুলোও দেওয়া আছে। যদি বিডি লেখা থাকে তাহলে টয়েস এ ডে, অর্থাৎ 12 ঘন্টা পর পর আমাদেরকে দিতে হবে। যদি টিডিএস লেখা থাকে তার মানে 3 times a day, অর্থাৎ 8 ঘন্টা পর পর দিতে হবে। যদি কিউডিএস লেখা থাকে তাহলে দিনে 4 বার দিতে হবে 6 ঘন্টা পর পর। স্ট্যাট মানে ইমিডিয়েটলি, এখনই। এসওএস মানে হচ্ছে সেভ আওয়ার সোল, অর্থাৎ এটা হচ্ছে যখন প্রয়োজন তখন, এটা হচ্ছে এসওএস। পিও হচ্ছে পার ওরাল, অর্থাৎ বাই মাউথ। এসসি হলো সাবকিউটেনিয়াস, আইএম হচ্ছে ইন্ট্রামাস্কুলার, আইভি হচ্ছে ইন্ট্রাভেনাস, কিউ হচ্ছে এভরি। এরপরে চলে আসবে প্রেসক্রিপশন রাইটিং। অ্যান আইডিয়াল প্রেসক্রিপশন শুড হ্যাভ দ্য ফলোয়িং পার্টস, অর্থাৎ একটা যদি তুমি সঠিক প্রেসক্রিপশন লিখতে চাও তাহলে তার কিছু অংশ রয়েছে। যেমন ধরো, ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রেসক্রাইবার, ইনফরমেশন অ্যাবাউট দ্য পেশেন্ট অর ক্লায়েন্ট। দুটো পার্ট রয়েছে, যে প্রেসক্রিপশন করছে তার ইনফরমেশন থাকবে, পাশাপাশি পেশেন্টেরও ইনফরমেশন থাকবে। আরএক্স এর মানে হচ্ছে ইউটেক, অর্থাৎ আপনি গ্রহণ করুন। আরএক্স কথাটা লিখে তারপরে বিভিন্ন মেডিসিনের নামগুলো লেখা হয় এবং সেখানে ডোজ সহ লেখা হয়, কতদিন খেতে হবে সেটাও লেখা হয়। এখানে কি থাকে, নেম অফ দ্য ড্রাগ, ইটস ফর্মুলেশন, ইউনিট, ডোসেজ। প্রোভাইডস ইনফরমেশন টু দ্য ফার্মাসিস্ট অ্যাবাউট দ্য কোয়ান্টিটি অ্যান্ড ডোসেজ ফর্ম অফ ড্রাগ টু বি ডিসপেন্সড, অর্থাৎ আমি যখন ফার্মেসিতে ওষুধটা কিনতে যাব তখন এই প্রেসক্রিপশনটাই তাকে হেল্প করবে যে কোন ওষুধ কতটুকু দিতে হবে সেটা সে প্রেসক্রিপশন দেখেই বুঝে ফেলবে। ডিরেকশন টু দ্য পেশেন্ট, অর্থাৎ পেশেন্ট কোন ওষুধ কতবার কিভাবে খাবে সেই ডিরেকশনটাও প্রেসক্রিপশনে থাকতে হবে। অ্যান্ড শুড বি সাইন্ড বাই দ্য প্রেসক্রাইবার, অর্থাৎ যে প্রেসক্রাইব করেছে তার সিগনেচার অবশ্যই থাকতে হবে। এরপরে চলে আসে ড্রাগস ইউজড ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কিছু ড্রাগ আমরা কমনলি ইউজ করি। A number of medicines can be used safely during pregnancy to prevent and treat certain medical problems, অর্থাৎ কিছু মেডিকেল প্রবলেম প্রেগনেন্সিতে এমনিই তৈরি হয়। তো সেগুলোকে হ্যান্ডেল করার জন্য আমরা কিছু ড্রাগ ইউজ করি, যেমন আয়রন, ফোলেট ইউজ করি, ফোলেট বা ফলিক অ্যাসিড ইউজ করি, জিঙ্ক ইউজ করি, মাল্টিভিটামিনস রয়েছে, অ্যান্টিম্যালেরিয়ালস, টিটেনাস টক্সয়েড, মেবেন্ডাজল। এই ড্রাগগুলো অবশ্য উইথ প্রিকশন, অর্থাৎ খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার চলে আসুন এনিমিয়া প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট। যদি বাংলাদেশ পার্সপেক্টিভ চিন্তা করি তাহলে দেখা যাবে যে মোটামুটি 50% মানুষ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এনিমিয়া খুবই কমন একটা ফ্যাক্টর। কারণ আমরা অনেক কিছুই খাই কিন্তু আমাদের ফুড সম্পর্কে যে সেন্সটা, সেই সেন্সটা ভালো না, যার কারণে কি হয়, এনিমিয়াটা খুব কমন একটা ফ্যাক্টর। ইভেন
যে সমস্ত পরিবার অনেক যাদের অনেক টাকা পয়সা রয়েছে, সে সমস্ত ফ্যামিলিতেও অনেক মেয়েরা রয়েছে যাদের আমরা এনিমিক পেয়েছি। তো কারণটা কি? কারণটা হচ্ছে ফুড চয়েসটা ঠিক হয় না, ব্যালেন্স ডায়েট হয় না। তো যার কারণে দেখা যায় আলটিমেটলি ওই আয়রন সাপ্লিমেন্টেশন, ফোলেট সাপ্লিমেন্টেশন, এগুলো সব দিতেই হয়। এরপরে ট্রিট এনি ফ্যাক্টরস দ্যাট ক্যান কজ এনিমিয়া, অর্থাৎ যে সমস্ত কারণে এনিমিয়া হয় সেই ফ্যাক্টরগুলোকেও আমাদের ট্রিট করতে হয়। যেমন ধরো কৃমি যদি থাকে, ম্যালেরিয়া যদি হয়, নিউট্রিশনের ঘাটতি যদি থাকে, তো এই সমস্ত কারণে আমাদেরকে এনিমিয়া প্রিভেন্ট করতে হয় এবং এনিমিয়া ট্রিটমেন্ট দিতে হয়। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে এনিমিয়া মানে মা এবং শিশু দুইজনেই অসুস্থ হবে, অর্থাৎ একটা অসুস্থ মায়ের থেকে একটা অসুস্থ শিশুই জন্ম নেবে। তো যে সমস্ত ওষুধগুলো বা মেডিসিনগুলো আমরা প্রেসক্রাইব করি বা দেই, এগুলোর কিছু সাইড এফেক্ট রয়েছে, সেগুলো কিন্তু আবার মাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। যেমন ধরো যদি আয়রনের কোনো সাপ্লিমেন্ট আমরা দেই, সেক্ষেত্রে নশিয়া, ডায়রিয়া, কনস্টিপেশন, ব্ল্যাক স্টুল, হ্যাঁ, এই সমস্ত জিনিস কিন্তু বলে দিতে হবে। এবং এটাও বলতে হবে যে এই সালফেট যেগুলো আমরা খাওয়ার জন্য রোগীকে দিয়েছি, আয়রন সালফেট, সেটা কিন্তু খাবারের সাথে খাওয়াটা বেস্ট। এখানে দেখো মনিটরিং থেরাপিউটিক ইফেক্টস, অর্থাৎ ওমেন ফিল স্ট্রঙ্গার অ্যান্ড মোর এনার্জেটিক, হিমোগ্লোবিন শুড ইনক্রিজ উইদিন 3 weeks অফ স্টার্টিং আয়রন। অর্থাৎ আয়রন দিয়ে বেনিফিট হচ্ছে কি না এটা আমরা বুঝবো কীভাবে? যাকে দিচ্ছি তার মধ্যে কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলো কি? তাকে স্ট্রং মনে হবে, আগের থেকে একটা বেশি এনার্জি পাবে, এবং 3 সপ্তাহ পরে যদি আমরা আয়রন চেক করি দেখা যাবে আয়রনের পরিমাণটা পার্সেন্টেজটা বেশি, অর্থাৎ হিমোগ্লোবিন পার্সেন্টেজ বেশি হবে। প্রিকশনস, হাই ডোজেস ক্যান বি পয়জনাস, অর্থাৎ কেউ যদি মনে করে বেশি বেশি খেলে তাড়াতাড়ি আয়রন ঠিক হয়ে যাবে, এটা কিন্তু ঠিক নয়, আমাকে এটা রোগীকে বলে দিতে হবে। অ্যাবজর্পশন অফ আয়রন ইজ বেটার ইন এমটি স্টোমাক বাট সাইড এফেক্টস আর ওয়ার্স, অর্থাৎ এমটি স্টোমাকে আয়রনের অ্যাবজর্পশন সবচেয়ে বেশি নিঃসন্দেহে, কিন্তু সাইড এফেক্টটা খুব খারাপ ধরনের হয়, যার কারণে আমরা ভরা পেটেই খেতে বলি। টি, কফি অ্যান্ড কোলা রিডিউসেস অ্যাবজর্পশন অফ আয়রন, অর্থাৎ আয়রন খাওয়ার পরে কেউ যদি চা, কফি অথবা কোলা জাতীয় কোনো ড্রিঙ্কস খায় তাহলে কিন্তু অ্যাবজর্পশন ক্ষতিগ্রস্ত হতে পারে আয়রনের। ইটিং সাইট্রাস ফ্রুটস অ্যান্ড টমেটোস ইনক্রিজ অ্যাবজর্পশন, অর্থাৎ আমরা যদি লেবু জাতীয় খাবার খাই, টমেটো খাই আয়রনের কম্পাউন্ডের সাথে, তাহলে অ্যাবজর্পশনটা বেড়ে যাবে। আয়রনের সাথে ড্রাগ ইন্টারাকশনের ব্যাপারে আমরা একটু কথা বলি। বেস্ট অ্যাডমিনিস্ট্রার্ড অ্যালোন আইদার বেড টাইম অর বিটুইন মিলস, অর্থাৎ বেড টাইমে যদি আমরা খাই খাবারের পর শোয়ার আগে, সেই সময়টা বেটার, কিন্তু এটা অন্য কোনো ওষুধের সাথে না খাওয়াটাই ভালো। যদি অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিডের কারণে কিন্তু অ্যাবজর্পশন কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা আয়রন দেবো একটা পেশেন্টকে কিছু কাউন্সেলিং করতে হয়। সেগুলো কী কী? এক্সপ্লোর লোকাল প্রেসক্রিপশন অ্যাবাউট আয়রন ট্রিটমেন্ট, অর্থাৎ লোকাল পারসেপশন। আয়রন থেরাপি সম্পর্কে মানুষের মধ্যে একটা কিছু ক্ষেত্রে কিছু ধারণা আছে, সেই ধারণাগুলো থেকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এক্সপ্লেইন রিজনস ফর আয়রন থেরাপি, কেন আমি আয়রন দেব, আয়রন দিলে মায়ের বেনিফিট কী, বাচ্চার বেনিফিট কী, এগুলো রোগীকে খুলে বলতে হবে। হ্যাজ শি ইউজড আয়রন বিফোর, সে কি আগে কখনো আয়রন ব্যবহার করেছে বা এটা ব্যবহার করে কোনো প্রবলেমে পড়েছে? যদি করে থাকে বা পড়ে থাকে সেটা তার কাছ থেকে ভালো করে শুনতে হবে। অ্যাডভাইস অন হাউ টু টেক ট্যাবলেটস আর হাউ টু ম্যানেজ সাইড এফেক্টস, কীভাবে ট্যাবলেটটা গ্রহণ করতে হয় এবং কীভাবে সাইড এফেক্টটা ম্যানেজ করতে হয় সেটাও কিন্তু আমাদেরকে শেখাতে হবে। কাউন্সেল অন ইটিং আয়রন রিচ ফুডস ইফ অ্যাভেলেবল, এবং কোন কোন খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে সেগুলো সম্পর্কে তাকে জানিয়ে দিতে হবে, যাতে করে সে আয়রন কন্টেনিং ফুড বেশি বেশি করে খেতে পারে। আচ্ছা, হাউ টু টেক আয়রন ট্যাবলেটস, কীভাবে আয়রন ট্যাবলেট খেতে হয়? উইথ মিলস অর ইফ ওয়ান্স ডেইলি অ্যাট নাইট, যদি দিনে একবার খাই তাহলে রাতেই বেটার এবং খাবারের সাথে খাওয়াটা বেস্ট। যদিও অ্যাবজর্পশন এমটি স্টোমাকে বেটার, কিন্তু তাতে সাইড এফেক্ট অনেক বেশি। কন্টিনিউ ইভেন ইফ ইউ স্টার্ট ফিলিং স্ট্রঙ্গার,
ইম্পর্টেন্ট টু টেক ফুল ট্রিটমেন্ট, অর্থাৎ আমি যদি 3 মাসের জন্য দিয়ে থাকি এবং কেউ রোগীর যদি হিমোগ্লোবিন ইমপ্রুভ করে থাকে এবং সে যদি আগের থেকে বেশি শক্তিশালী ফিল করে, তার মানে এই নয় যে সে আয়রন বন্ধ করে দেবে। তাকে কিন্তু আয়রনের ফুল ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। অ্যাডভাইস অন হাউ টু ম্যানেজ সাইড এফেক্টস, যদি সাইড এফেক্ট দেখা দেয় কীভাবে সেটা ম্যানেজ করতে হবে সেটাও তাকে বলে দিতে হবে। যে প্রচুর পানি খেতে হবে, টেক ট্যাবলেটস আফটার ফুড, খাবারের পরে খেতে হবে, এবং রাতে খেতে হবে। তাহলে কী হবে, রাতে যেহেতু আমরা ঘুমিয়ে পড়বো, বমি বমি ভাবটা আর আমাকে ফিল করতে হবে না। রিটার্ন টু ক্লিনিক ইফ ইউ হ্যাভ মোর প্রবলেম, অর্থাৎ যদি প্রবলেম আরও বেশি হয়ে যায় বা সাইড এফেক্ট মারাত্মক আকার ধারণ করে, তখন অবশ্যই রোগীকে বলতে হবে আপনি সাথে সাথে বন্ধ করে দেবেন এবং আমাদের কাছে চলে আসবেন। এরপরে চলে আসবে ফোলেট নিডস ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে ফোলেটের প্রয়োজনীয়তাটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন ধরো, ফোলেটকে ফলিক অ্যাসিডও বলা হয়। ল্যাক অফ ফলিক অ্যাসিড ক্যান কজ বার্থ ডিফেক্ট, যার নাম হচ্ছে স্পাইনা বাইফিডা। অর্থাৎ হয় কি, স্পাইনাল কর্ডের নিচের দিকে একটা ফুটা হয়, সেখান দিয়ে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড বের হয়ে আসতে থাকে। তো এটা খুবই একটা বাজে কন্ডিশন। তো এইটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কারণে হয়। অ্যাভেলেবল অ্যাজ কম্বাইন্ড ট্যাবলেট ফেরাস সালফেট উইথ 400 micrograms of folic acid, also available as 5 milligrams tablet of folic acid only. ফলিক অ্যাসিড কম্বাইন আকারেও পাওয়া যায়, আয়রন জিঙ্ক ফলিক অ্যাসিড একসাথে, অথবা এমনিও পাওয়া যায়। সাইড এফেক্টস নেই বললেই চলে। আচ্ছা, এখন কতটুকু ফলিক অ্যাসিড খেতে হবে টু প্রিভেন্ট ফিটাল ম্যালফরমেশনস? 400 micrograms ইচ ডে বাই মাউথ। ফিটাল ম্যালফরমেশন অর্থাৎ পেটের ভিতরে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চাটা ঠিকঠাক মতো বেড়ে ওঠা যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? 12 weeks বিফোর কনসেপশন, অর্থাৎ কোনো বাবা মা চিন্তা করছে তারা বাচ্চা নেবে, তার 3 মাস আগে থেকেই ফলিক অ্যাসিড খাওয়া শুরু করতে হবে, যাতে তার শরীরে ফলিক অ্যাসিডের লেভেলটা ঠিক থাকে, এবং কনসিভ করলে যেন সাথে সাথেই ফলিক অ্যাসিডের সঠিক মাত্রাটা ফিটাসটা পেয়ে যায়। Give 5 milligrams each day to women. দেখো, with a child with a neural tube defect, with relatives with neural tube defects. এখানে দেখো এই কথাগুলো বলা আছে, এগুলো খুব বেশি তোমাদের না জানলেও চলবে, বাট একটা জিনিস মাথায় রেখো যে স্পাইনা বাইফিডা একটা কমন প্রবলেম। তো সেখান থেকে বের হতে গেলে আমাদেরকে এই ফলিক অ্যাসিডগুলো দিতে হবে। মাল্টিভিটামিনস, আমরা মাল্টিভিটামিন বলতে সব ধরনের ভিটামিনের সংমিশ্রণের অনেক উপাদান বাজারে অ্যাভেলেবল, সেগুলো আমরা দিয়ে থাকি। ফর পেশেন্টস হু আর টেকিং আইদার এ মাল্টিভিটামিন অর এ প্রিনাটাল ভিটামিন, be sure each tablet contains 30 to 60 milligrams elemental iron, at least 400 micrograms folate। অর্থাৎ তুমি মাল্টিভিটামিন দাও আর প্রিনাটাল ভিটামিন যেটাই দাও না কেন, এটা তোমাকে কনফার্ম করতে হবে যেন প্রত্যেকটা ট্যাবলেটে 30 থেকে 60 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন থাকে এবং কমপক্ষে যেন 400 মাইক্রোগ্রাম ফোলেট থাকে। ভিটামিন এ ডিউরিং প্রেগনেন্সি, এটা খুব কমন একটা ফ্যাক্টর, এটা দেখতে হবে আমাদেরকে। ডু নট গিভ ক্যাপসুলস উইথ হাই ডোজ অফ ভিটামিন এ ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় কিন্তু হাই ডোজ ভিটামিন এ ক্যাপসুল দেওয়া যাবে না। এ ভিটামিন এ ক্যাপসুল শুড অনলি বি গিভেন পোস্টপার্টাম, অর্থাৎ বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা হাই পোটেন্সি ভিটামিন এ ক্যাপসুল আমরা মাকে দেব। এরপরে চলে আসি আমরা ম্যালেরিয়া। ইন্টারমিটেন্ট প্রিভেন্টিভ ট্রিটমেন্ট, অর্থাৎ যেই সমস্ত এলাকা ম্যালেরিয়া প্রবণ, তো সেই সমস্ত এলাকায় যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছে বা কেউ যদি কোনো কারণে ম্যালেরিয়া প্রবণ এলাকায় তাকে যেতে হয়, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা ফলো করার চেষ্টা করব। ইউজুয়ালি উইথ সালফাডক্সিন অ্যান্ড পাইরিমিথামাইন, অর্থাৎ পাইরিমিথামিন এক একজন এক একভাবে বলে। ইন এরিয়াজ ওয়ার ম্যালেরিয়া ইজ কমন, এই দুটো ওষুধ দিয়ে আমরা ম্যালেরিয়ার প্রিভেন্টিভ মেজার নিয়ে থাকি যে সমস্ত জায়গায় ম্যালেরিয়া কমন। যেমন ধরো বাংলাদেশের কথা যদি বলি, হিল ট্র্যাক্সে কেউ যদি যায়, আর একটা ব্র্যান্ড নেম রয়েছে ফেন্সিডার, এই ব্র্যান্ড নেমটা বাংলাদেশে খুব চলে, তো সেটা আমরা ইউজ করি। জেনারেলি মোর এফেক্টিভ দেন ক্লোরোকুইন বিকজ অফ ইনক্রিজিং প্রিভ্যালেন্স অফ ক্লোরোকুইন রেজিস্ট্যান্স।
এবং ক্লোরোকুইন রেজিস্ট্যান্সের প্রিভ্যালেন্সটা অনেক বেশি হওয়ার কারণে এটা কিন্তু ক্লোরোকুইনের থেকেও বেশি ভালো কাজ করে, সাইড এফেক্ট খুবই রেয়ার। ইন্টেস্টিনাল ওয়ার্মস অ্যান্ড অ্যানিমিয়া, যদি ইন্টেস্টিনাল ওয়ার্ম থাকে অর্থাৎ কৃমি থাকে পেটে তাহলে অ্যানিমিয়া হয়। অনেকের মধ্যে ধারণা যে পেটে দু একটা কৃমি থাকতে হয়, তা নাহলে খাবার হজম হয় না। আসলে সুস্থ শরীরে কোনো কৃমিই থাকবে না, কৃমি হচ্ছে প্যারাসাইট, এটা থাকলে সে শরীরের নিউট্রিশনগুলো নিয়ে নেবে। এজন্য কোনো সুস্থ শরীরে কখনোই কোনো কৃমি এক্সপেক্টেড নয়। তো কৃমি যদি মনে করি আমি কৃমি আছে, সেক্ষেত্রে কী করব? ট্রিট উইথ মেবেন্ডাজল অর অ্যালবেন্ডাজল অ্যাটলিস্ট ওয়ান্স ডিউরিং প্রেগনেন্সি টু রিডিউস দ্য রিস্ক অফ অ্যানিমিয়া। প্রিম্যাচিওর বার্থ অ্যান্ড লো বার্থ, দেখো তিনটা জিনিস এখানে বলছি, অ্যানিমিয়া, প্রিম্যাচিওর বার্থ এবং লো বার্থ। এই তিনটা জিনিসকে প্রিভেন্ট করতে গেলে অ্যাটলিস্ট একবার মেবেন্ডাজল অথবা অ্যালবেন্ডাজল প্রেগনেন্সি পিরিয়ডে দেওয়া দরকার, যাতে করে এই সমস্যাগুলো না হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্ট ট্রিমেস্টার অর্থাৎ প্রথম 3 মাসে কিন্তু কৃমির ওষুধ দেওয়া যাবে না। ইন বাংলাদেশ ইট ইজ ইউজুয়ালি গিভেন আফটার 5 months। বাংলাদেশে আমরা যারা প্র্যাকটিস করি 5 মাস যখন হয়ে যায় ফিটাসের বয়স, তারপরে আমরা দিই। টিটানাস টক্সয়েড ভ্যাকসিন, it is safe to give during pregnancy to prevent both the mother and baby from getting a tetanus infection during childbirth. টিটানাস টক্সয়েড ভ্যাকসিনটা খুবই ইম্পর্ট্যান্ট মা এবং বাচ্চাকে প্রেগনেন্সির সময় টিটানাসে আক্রান্ত হওয়া থেকে বাঁচানোর জন্য। মাইল্ড সাইড এফেক্টস লাইক পেইন, রেডনেস, ওয়ার্ম, স্লাইট সোয়েলিং অ্যাট ইঞ্জেকশন সাইট, অর্থাৎ যেই জায়গায় ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ওইখানে একটু ফুলে যায়, একটু লাল হয়, একটু গরম হয়, কিছুটা সোয়েলিং থাকে। তার মানে ওই যে আমরা ইনফ্লামেশনের যে কার্ডিনাল সাইনগুলো দেখি সবগুলোই ওখানে হয়। তবে এটা খুবই মাইল্ড, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আচ্ছা, কতটুকু দিতে হবে এটা তো অ্যাম্পুলের গায়ে লেখাই থাকে, সেই হিসাবেই আমরা পেশেন্টকে দিয়ে দিই। আচ্ছা, এরপরে চলে আসে দেখো ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট ইমিউনাইজেশন। ইমিউনাইজেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে রয়েছে। নাম্বার অফ ভ্যাকসিনস, especially live vaccines should not be given to pregnant women because they might be harmful to the baby। অর্থাৎ যেই ভ্যাকসিনগুলো লাইভ, হ্যাঁ, সেই ভ্যাকসিনগুলো কিন্তু মাকে দেওয়া যাবে না, সেক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন প্রেগনেন্সি পিরিয়ডে যেই ভ্যাকসিনগুলো দেওয়া যাবে আর যে ভ্যাকসিনগুলো দেওয়া যাবে না সেগুলো আমরা একটু দেখি। যেগুলো দেওয়া যাবে সেগুলো হচ্ছে হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা মেড ফ্রম ইনঅ্যাক্টিভেটেড স্ট্রেইনস, অর্থাৎ যেই ভাইরাস থেকে তৈরি হবে সেটা যেন ইনঅ্যাক্টিভেটেড থাকে, টিটেনাস, ডিপথেরিয়া, এগুলো দেওয়া যাবে। আর যেগুলো দেওয়া যাবে না সেটা হচ্ছে এমএমআর ভ্যাকসিন, ওরাল পোলিও ভ্যাকসিন, হেপাটাইটিস এ, নিউমোকক্কাল, হ্যাঁ, এই সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া যাবে না। তো ধন্যবাদ। এটা ছিল লেকচার 4-এর পার্ট 2। তো পরবর্তী লেকচার চলে আসবে হচ্ছে আগামী পরশুদিন। সকলে ভালো থেকো এবং বারবার দেখো, বারবার পড়ো। ফার্মাকোলজি সাবজেক্টটা আসলে একটু ডিফিকাল্ট বাট ইন্টারেস্টিং। থ্যাংক ইউ ভেরি মাচ।